ডেমোক্রেটিক ফ্রন্ট নামে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এটার উদ্দেশ্য কেবল নির্বাচন নয়, নির্বাচনের সামনে রেখেই জোটটা গঠিত হয়েছে, কিন্তু আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেখানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে এই জোটটা নির্বাচনের পরেও কার্যকরী থাকবে। কারণ আমরা ফিল করছি যে বর্তমানে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ আছে। এখন দৃশ্যত দুটো রাজনৈতিক দল আসলে কার্যকরী ভাবে তাদের অ্যাক্টিভিটি গুলো চালাচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত। এবং জামাত একটা ধর্মভিত্তিক দল, তাদের যথেষ্ট সাপোর্ট আছে, কিন্তু সেই সাপোর্টটা ইজ ভেরি ন্যারো বেসড। তাদের কর্মী আছে, ইট ইজ এ ভেরি ওয়েল অর্গানাইজড পার্টি। আরেক দিকে আছে বিএনপি এটা ব্রড বেসড একটা পার্টি, কিন্তু গত ১.৫ বছরে যেই ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে ৫ই আগস্টের পরে, পট পরিবর্তনের পরে, সেখানে দেখা গেছে আপনার জনগণ একটু দূরে সরে গেছে বিএনপি থেকে। কারণ এই আপনার চাঁদাবাজি, তারপর দখলদারি, এইসব বিষয়ে আমার মনে হয় জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া আছে। সুতরাং আমরা মনে করি যে আরেকটা তৃতীয় শক্তি বা আরেকটা শক্তি মানে ইমার্জ করার একটা বিরাট সম্ভাবনা আছে। কারণ যারা এতদিন মুক্তিযুদ্ধের চেতনার উপর কাজ করেছেন, আমরা যেই জন্য এটা ব্রড বেস করেছি এইভাবে যে এখানে বাংলাদেশি জাতীয়তাবাদ, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে ধর্মীয় মূল্যবোধ, এবং সাথে একটা আমি বলবো সকল ধর্মের প্রতি সম্প্রীতি, এবং বিশেষ করে অর্থনৈতিক মুক্তির জন্য যেসব সংস্কার দরকার, এবং সর্বোপরি আমি মনে করি যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে তারও যে চেতনাটা, সেটাকে যাতে আমরা ধারণ করতে পারি, এরকম সবকিছু একটা ব্রড বেস প্ল্যাটফর্ম আমরা তৈরি করার চেষ্টা করছি। এটা ডিপেন্ড করবে আমরা কতটুকু জনগণের কাছে যেতে পারি। এখানে 16টা 18টা দল আছে। এখানে আপনার আনোয়ার হোসেন মঞ্জুর জেপি আছে, মানে যে জাতীয় পার্টি ভেঙেছিল তার মধ্যে তারা আছেন, জনতা পার্টি আছে, এবং এরকম আরো কিছু মুসলিম লীগ আছে। নিবন্ধিত 6টা দল আছে, অনুবন্ধিত 12টা দল আছে। তো এইটা মিলেই আমরা এই জোটটা করেছি। জি, আপনি যে আদর্শ কিংবা যে দর্শনের কথা প্রথমে বললেন, সেই দর্শন তো অনেকখানি বিএনপির সঙ্গে মিলে যায়। বিএনপিও অনেকটা আপনাদের মতোই তারা দাবি করে তারা একটা লিবারাল, ধরেন মধ্যম পন্থা থেকে ডানপন্থীর দল। তো আপনারাও কি সেই রকম ফিলসফি নিয়ে অগ্রসর হয়েছেন? আমরা অনেকটা ওই ফিলসফি, কিন্তু কার্যকরী দিক থেকে আমরা কিন্তু ডিফারেন্ট হতে চাই। ইন দ্য সেন্স, বিএনপির আজকে যেখানে দাঁড়িয়েছে বিএনপি, সেখানে দেশের মধ্যে, জনগণের মধ্যে একটা আস্থার অভাব দেখা দিয়েছে, এবং যে সংস্কারগুলো করা দরকার। জাতীয় পার্টির একটা সুবিধা আছে যে আমরা বাংলাদেশে যত বড় বড় সংস্কার হয়েছে, কিন্তু সেগুলো জাতীয় পার্টি করেছে, এবং অনেকগুলো সংস্কার তারা বদলিয়েছে। যেমন আপনার উপজেলা সিস্টেম, এই উপজেলা সিস্টেমটা আমরা এনেছি। আমরা প্রাদেশিক সরকারের কথা বলেছি। আমরা বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন আমরা করেছিলাম, যেটা 8th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছিল। এটা পরে কোর্টের মাধ্যমে এটাকে বাতিল করা হয়। এবং একটা জিনিস মনে রাখবেন, এই আজকে কিন্তু যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু এই সংস্কারগুলো মানুষ জাতীয় পার্টিকে
এটা জাতীয় পার্টির লেড একটা আপনার জোট। এবং এখানে আপনি দেখেন যে জাতীয় পার্টি আজকে যে ব্যবসার এই যে ফ্রি ইকোনমি যেটা হয়েছে, সেটা ফ্রি ইকোনমি যেটা আমরা বলছি, সেটা কিন্তু ইনিশিয়েটেড বাই জাতীয় পার্টি। যদিও এটা বিএনপির সময় শুরু হয়েছিল। যেমন আপনার ব্যাংকগুলো আমরা প্রাইভেট সেক্টরে দিয়েছি। তারপরে আপনার জুট এবং টেক্সটাইল সেক্টর, এগুলো ন্যাশনালাইজ ছিল, এগুলোকে ডিন্যাশনালাইজ করা হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি করা হয়েছে। সুতরাং আজকে ফার্মাসিউটিক্যাল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যেখান থেকে এক্সপোর্ট হচ্ছে। সেই ফার্মাসিউটিক্যাল সেক্টরও আপনার আমাদের ওষুধ নীতির কারণে সেটা স্থাপিত হয়েছিল। তারপরে গার্মেন্টস এর ব্যাক টু ব্যাক এলসি, এগুলোর এগেইন আমাদের সময় হয়েছে। সুতরাং আমাদের কিন্তু একটা ট্র্যাক রেকর্ড আছে। এই ট্র্যাক রেকর্ডের কারণে আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি ঠিকভাবে আমাদের জিনিসগুলো ফোকাস করতে পারি, তাহলে আমাদের একটা অবস্থান আমরা সৃষ্টি করতে পারবো। আর বিশেষ করে আপনি দেখেন বাংলাদেশের আজকে যেই কমিউনিকেশন সেক্টরে, আজকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন, যে কোনো গ্রামেই যেতে পারবেন। এইটা কিন্তু সম্ভব হয়েছে। এরশাদ সাহেব তখন একটা এলজিইডি একটা ডিপার্টমেন্ট করেছিলেন, কারণ আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ বড় বড় রাস্তাগুলো করতেন, তারা গ্রামীণ অবকাঠামো ক্রিয়েট করতেন না। এই জাতীয় পার্টি কিন্তু সেই অবকাঠামোটা তৈরি করেছে। আজকে বাংলাদেশে এগুলো এখন কার্পেটিং হয়েছে, আমাদের সময় কার্পেটিং হয়নি, কিন্তু আমাদের সময় মেইন ফাউন্ডেশন এবং ব্রিক সোলিং রাস্তাগুলো কিন্তু আমরা করেছিলাম। সুতরাং আজকে আমি আমার যখন আমরা এই জোটটা আত্মপ্রকাশ করে, তখন একটা কথা বলেছিলাম যে জাতীয় পার্টি যেই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন। এবং আমরা দেখেছি যে বর্তমানে যেই অর্থনৈতিক আমাদের যে গ্রোথ রেট ছিল প্রায় 7%, আজকে সেটা এসে দাঁড়িয়েছে 3.5%। আমাদের ইনভেস্টমেন্ট নাই, আমাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এগুলো যদি আমরা ফেস করতে যাই, তাহলে আমাদের একটা আমূল পরিবর্তন আমাদের আনতে হবে। এই দেশ তিনটা পার্টি এতদিন পর্যন্ত চালিয়েছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। জাতীয় পার্টির আরেকটা জিনিস আছে, যেটা 5ই অগস্টে যেই ঘটনাটা ঘটেছে, জাতীয় পার্টির বিরুদ্ধে যখন আন্দোলন হলো, আমাদের সময় একজন লোক ডক্টর মিলন, উনি মারা গিয়েছিলেন। সেটাও কিন্তু কোনো সিকিউরিটি ফোর্সের কাছে না, কোনো পলিটিক্যাল ফোর্সের কাছেও না। তিনি কিভাবে মারা গেছেন এটা কিন্তু, তারপরেও তো আমরা ক্ষমতা থেকে চলে গিয়েছি, আজকে 35 বছরেও এটা কেউ বের করেননি। কেন করেননি ওনারাই জানেন, আমরা ক্ষমতায় ছিলাম না। একজন মারা গেছে বললে ভুল হবে, ওই মুহূর্তে লাস্ট মানে অভ্যুত্থানের কিংবা পতনের লাস্ট মোমেন্টে এসে ডক্টর মিলন মারা গেছে, কিন্তু তার আগে তো নূর হোসেন, অসংখ্য মানুষ মারা গেছে। আমি যেতে চাই না, আমি ওটাতে যেতে চাই না। আমি আপনাকে একটা কথা বলবো যে অসংখ্য যেটা বলছেন যে 9 বছরে অসংখ্য মানুষ মারা গেছে, 9 বছরে অসংখ্য মানুষ কিন্তু মারা যায়নি। এটা আপনাকে আমি অন রেকর্ড বলে যাচ্ছি। এটা একটা ধারণা আছে যে অসংখ্য মানুষ, যখন আমরা জিজ্ঞাসা করি কতজন কোথায়, ওগুলো কিন্তু কেউ দিতে পারে না। যেগুলো বলা হয়, একটা হয় নূর হোসেনের কথা, আরেকটা বলা হয় ওই যে গাড়ি উঠিয়ে কিছু লোক মারা গিয়েছিল, আর 9 জন না, গাড়ি উঠে মারা গেছিল একজন। আপনি পরের যে সরকার, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র মারা গেছে, তাজুল, আমি অনেকের নাম এখন বলতে পারবো, কিন্তু আজকে ওই বিতর্কে আমি যেতে চাই না। আমি বরং আপনার কাছে জানতে চাই যে আপনারা ধরেন, আমরা গত কয়েক মাস ধরেই দেখছি যে জাতীয় পার্টির যে আরেকটি অংশ জিএম কাদের নেতৃত্বে, তাদের উপর খুব ক্ষিপ্ত।
তাদেরকে তাদের অফিসে হামলা হয়েছে, তাদের বাড়িতে জিএম কাদেরের বাড়িতে হামলা হয়েছে, কিন্তু আপনাদেরকে তারা অনেক সহ্য করছেন, কারণটি কি? না, আমাদের কোনো কিছু সহ্য করছে না, আমাদেরও কিছু করতে দিচ্ছেন না। আমার বিরুদ্ধে 11টা কেস আছে, মার্ডার কেস, এবং সেই মার্ডার কেস হচ্ছে যখন আমি বঙ্গভবনে বসে আছি 5ই অগস্টে, অথবা আর্মি হেডকোয়ার্টারে আছি, সেরকম 11টা কেস আমার বিরুদ্ধে আছে। চুন্নু সাহেবের বিরুদ্ধে 10টা কেস আছে, আপনার হাওলাদারের বিরুদ্ধে কেস আছে। সুতরাং এখানে কেউ কারো সহ্য করছে না। এবং তারা যখন বলেন যে আমরা নির্বাচন করতে দেব না বা এদেরকে আপনার নির্বাচন থেকে বাইরে রাখেন, তখন জাতীয় পার্টি বলা হয়। সুতরাং সেখানে কোনো ডিফারেন্সিয়েশন তারা করেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা গত 15 বছরে তারা আমাদেরকে আওয়ামী লীগের সহযোগী বলেন, কেন বলেন আমি এখনো জানি না। আমরা যেটা করেছি সেটা নির্বাচন করেছি, আমরা নির্বাচন করেছি। এবং নির্বাচন যে কোনো আপনি 2008 সালের নির্বাচনে বিএনপি ছিলেন, জামাত ছিল। 2014 সালের নির্বাচনে আপনাকে আমি বলছি যে আমি জাতীয় পার্টি একটা অ্যালায়েন্স করতে চেয়েছিল বিএনপির সাথে এগেনস্ট আওয়ামী লীগ 2014 সালে। সেই অ্যালায়েন্স ওনারা গেলেন না। তো ওনারা যাবেন না বলে আমরা ইলেকশন করবো না, সেটা হয় না। তারপরে দেখেন নির্বাচনের পরে এই বিএনপি কিন্তু সমস্ত আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশন তাদের আন্ডারে করেছে। তো বৈধতা কেবল আমরা দিয়েছি, তারা ইলেকশন করে তারাও বৈধতা দিয়েছেন। 2018 সনের নির্বাচনে আপনার সেখানেও তারা পার্টিসিপেট করেছেন। সুতরাং এই যে বলা হয় আমাদের কারণেই তারা আওয়ামী লীগ এতদিন শাসন করতে পেরেছে, এটা সম্পূর্ণই ভুল। কিন্তু তারা মনে করে যে জাতীয় পার্টি ইজ এ ফর্মিডেবল ফোর্স। হ্যাঁ, আমাদের কত কোনো অসুবিধা আছে, যেমন জাতীয় পার্টি কোনো ব্যাংক নাই। আপনি আজকে একটা জিনিস দেখেন, আমরাই কিন্তু ব্যাংক দেওয়া আরম্ভ করেছিলাম, আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছি, কিন্তু আমাদের কোনো ব্যাংক নাই, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নেই। উই ডোন্ট হ্যাভ দ্য মানি। আজকে অন্য এমনকি জামাত ইসলাম তারা পর্যন্ত তাদেরও বিরাট বিরাট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। সুতরাং জাতীয় পার্টি আপনি আবার বলবেন যে the perception is there, but we did not go for money making. এবং আপনি দেখাতে পারবেন না, জাতীয় পার্টিতে কাকেও দেখাতে পারবেন না who has made money, because Ershaad Saheb made it absolutely clear that যে যারা পলিটিক্সে আছেন তারা যেন অন্যায় ভাবে পয়সা করতে না পারে। এবং সেটার রেজাল্ট তো আমরা দেখছি, জাতীয় পার্টিতে কোনো ব্যাংকের মালিক নাই, ইন্স্যুরেন্স কোম্পানির মালিক নেই। এবং নাওএডেজ পলিটিক্সের সবচেয়ে, যদিও আমরা লিমিট করে দেয় কত খরচ করবে, এটা করবে, ইন রিয়েলিটি the expenditure is much more, এবং it is the elections have become extremely costly. সুতরাং আমাদের এই উইকনেসটা আছে, আমাদের এই উইকনেস, আরেকটা উইকনেস আমাদের আছে, যেটা আমরা একটা আদর্শগতভাবে আমরা মনে করেছিলাম যে ছাত্ররা ন্যাশনাল পলিটিক্স সাথে জড়িত হওয়া উচিত না। they have their own politics, but that should be student politics. যেই জন্য আমরা আমাদের যেই ছাত্র ফ্রন্টটা ছিল, যে ছাত্র সংগঠনটা ছিল, সেটা কিন্তু আমরা বিলুপ্ত করে দিয়েছিলাম, because we didn't want students to get aligned to the national politics. কিন্তু now we find that was a mistake on our part, কারণ এটাতে হয়েছে কি, আমাদের যে নতুন প্রজন্ম যারা আসছে সেখানে আমরা কিন্তু কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা চেষ্টা করছি এখন, উইল গো টু দ্য পিপল উইথ দ্য রাইট কাইন্ড অফ পলিটিক্স, যেটা হবে কর্মসংস্থান ক্রিয়েট করার, যেটা হবে ইনভেস্টমেন্ট যাতে আসে সেটার উপর জোর দেওয়া। তারপরে হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটা শোষণমুক্ত এবং দুর্নীতি মুক্ত। এই দুর্নীতি যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে সরাতে পারবেন না, শোষণ মুক্ত করতে পারবেন না, ততদিন দেশ কিন্তু এগিয়ে যেতে পারবে না। আরেকটা জিনিস আমরা
এখানে মনে করছে যে এটা আজকে আমাদের এই যখন আমরা এটা আত্মপ্রকাশ করছে তখন কিন্তু একটা কথা বারবার যেটার উপর জোর দিয়েছে, নির্বাচন। আমরা নির্বাচনের কথা যেটা মনে করি যে আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের কিন্তু প্রধান স্তম্ভ হচ্ছে নির্বাচন। আপনি বলতে পারেন আমাদের সময় যে নির্বাচনে ঠিক হয়েছে, হয়নি। আমরা যে নির্বাচনগুলোতে পার্টিসিপেট করেছি ঠিক হয়েছে, হয়নি। কিন্তু এখান থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। বিশেষ করে জুলাই আন্দোলনের পরে আমি মনে করি যে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন যদি করতে না পারি, তাহলে আপনি যে ফ্যাসিস্ট সরকার বলতেছেন, ফ্যাসিজম যেই আসে, সেই ফ্যাসিজম কিন্তু আমরা বন্ধ করতে পারবেন না যদি নির্বাচন ঠিক না হয়। বিকজ ওয়াই, আপনি কিছু বলবেন? না না বলুন, মানে আপনার কি মনে হয় যে এই যে ইউনূস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে? এখানেই আমি আসতেছি। সেখানে দেখেন সুষ্ঠু নির্বাচন কেন দরকার হয়, কারণ যখন বুঝতে পারবে যেই সরকারই আসুক, সে যখন বুঝতে পারবে আগামী নির্বাচনে আমি আসতেও পারি, নাও আসতে পারি। একটা সুষ্ঠু নির্বাচন হলে মাই চান্সেস আর ইকুয়াল। তখন দেখা যাবে গভর্নমেন্ট উইল বি মোর রিয়েলিস্টিক এবং তারা ভালো কাজ করার চেষ্টা করবে, সো দ্যাট দে গেট ইলেক্টেড নেক্সট টাইম। আর আমি যখন বুঝতে পারবো যে আমি একটা যে কোনো রকম করে একটা নির্বাচন করে যদি কোনো মতো একবার বসতে পারি, দেন আই উইল জাস্ট কন্টিনিউ, তখনই কিন্তু এই ফ্যাসিজমের আবির্ভাব হয়। আজকে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি মনে করি এখন পর্যন্ত যেই অবস্থা, ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা, সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে আমি মনে করি না। কারণ এখানে দুটো জিনিস হয়েছে, এবং এটা আমার কথা না, আপনার এই এই সরকারের ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা বলেছেন যে আমরা দেখেছি কিভাবে বিএনপি এবং জামাত এই প্রশাসনকে দখল করেছে, তারা ভাগাভাগি করেছে, দখল করেছে। এটা আমার কথা না, এটা কিন্তু একজন উপদেষ্টা তিনি নিজে বলেছেন। সুতরাং এই সরকার তো নিরপেক্ষ হতে পারে না। আপনি, আমার কথা হচ্ছে যে আজকে কেন এই দ্বন্দ্ব, কেন এই দ্বিধা যে আমার নির্বাচন হবে কিনা। আপনি যার সাথে দেখা হয়, পলিটিক্যাল কথা আরম্ভ হলে প্রথম প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হবে কিনা। আজকে মাত্র 2 মাস বাকি আছে। কেন আজকে এই প্রশ্ন? তার প্রধান কারণ হচ্ছে যে সকলে দেখছে যে প্রশাসন যেটা আছে সেটা নিরপেক্ষ না। আর আমার কথা হচ্ছে যে আগে আমরা 3টা নির্বাচন দেখেছি, 1991 এর, 1996 এর, 2001। এই 3টা নির্বাচন আপনার তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছিল। তারা এসেছিল মাত্র 3 মাসের জন্য। 3 মাসের মধ্যে তারা একটা দলীয় অলমোস্ট, মানে যেই সরকার, যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাকে মোরলেস জনগণের কাছে একটা নিউট্রাল সরকার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছিল। এবং সেই নির্বাচনগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল, সেগুলো নিরপেক্ষ হয়েছে, সেটাও বলেছে। এবং ট্রান্সফার অফ পাওয়ার ইন এ নাইস ওয়ে। এবং আমরা দেখেছি যে যেই সরকার ছিল সেই 3টা নির্বাচনে সরকার পরিবর্তন হয়েছে এবং সুষ্ঠুভাবে কিন্তু পরিবর্তন হয়েছে। সুতরাং আজকে এই সরকার প্রায় 15 মাসের উপর হয়ে গেল তারা ক্ষমতায়, কিন্তু এই 15 মাসে তারা এখনো কিছু করতে পারল না। 3 মাসে যে জিনিস তখনকার তত্ত্বাবধায়ক সরকার করতে পেরেছে, আজকের এই সরকার 15 মাসেও এটা করতে পারেননি। তারপরে সেকেন্ড কথা হচ্ছে নির্বাচন কমিশন তারা তাদের অফিসে কি করেন আমি জানি না, কি বন্দোবস্ত তারা করেছেন, কিন্তু নির্বাচন কমিশনেই তো প্রথম যে ইস্যুটা আনা উচিত সেটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার। এবং তারা দেখছেন গতকালও আপনার গাজীপুরে যেই আপনার মারামারিটা হলো এবং সেখানে আগুন লাগানো হয়েছে, এই অবস্থাতে তারা কি করে এই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন না এবং পাবলিক
ডোমেইনে এটা নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে না। সুতরাং এই অবস্থাতে আরেকটা জিনিস আমি বলি, জনাব তারেক রহমান তিনি না আসার কয়েকটা কারণের মধ্যে মানুষ মনে করে একটা হচ্ছে যে তার সিকিউরিটি, নিরাপত্তা। তো ওনার যদি নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়, বা যিনি তারেক রহমান সাহেব যদি মনে করেন সরকার ব্যর্থ হতে পারে, তাহলে আমরা কি করে নির্বাচন করব? আমরা কি করে আমাদের এলাকায় যাব? আমরা যেই ভোটাররা আছে তাদেরকে কি নিশ্চয়তা দিতে পারবো তাদের নিরাপত্তার ব্যাপারে? কিন্তু আমি যখন একটা ভোটারকে বলবো আপনি এসে ইলেকশন করেন, আমাকে ভোট দেন, সেই তার তখন নিরাপত্তার দায়িত্ব আমার উপর বর্তায়। আমি কি করে সে নিরাপত্তা এনশিওর করবো? সুতরাং এখানে এই অবস্থাতে এটা সম্ভব না। সেই জন্য মেইন যারা আমাদের দেশের রাজনীতির সাথে যারা অবজার্ভ করে, বা যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স আছেন, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং এনারা এসছেন। দে ওয়ার ভেরি কাইন্ড, কারণ সাধারণত এরকম জোট আত্মপ্রকাশ করার সময় আসেন না, দে কেম। এবং আমি মনে করি বাংলাদেশে এখন at the end of the day আমরা অনেকেই যখন এই নির্বাচনের কথা বলি, রাজনীতির কথা বলি, আমরা কিন্তু দেশের বাইরের দিকে তাকাই। আমি কিন্তু এটার সম্পূর্ণ বিরোধী। আমরা মনে করি যে বাংলাদেশের সমস্যা বাংলাদেশের সমাধান করতে হবে। জি জি, এখন ধরেন আপনি তো অনেক ভালো ভালো কথা বললেন। রাজনীতি যখন জোট হয়, রাজনৈতিক দল হয়, সবাই অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে। তো বাংলাদেশ এখন যেভাবে করে দ্বিধা বিভক্ত, এখানে একটা ঐক্যের বড় প্রয়োজন। তো আপনারা যে জোট গঠন করলেন, সেখানে জাপান নিজেই তো ঐক্যবদ্ধ নয়, আপনারা তো নিজেই ঐক্যবদ্ধ হতে পারলেন না। আমরা জানি জিএম কাদেরের নেতৃত্বে আলাদা একটি অংশ রয়েছে, তো সেখানে তাদেরকে আপনারা ঐক্যবদ্ধ করতে পারলেন না কেন? না, আমরা চেষ্টা করব, আমরা তো এখনো বন্ধ করিনি। আমাদের দেখেন, এটা ভাগ হওয়ার একটা দুটো কারণ ছিল। একটা কারণ হচ্ছে যে যখন কাউন্সিল হওয়ার সিদ্ধান্ত হলো, তখন আমরা বললাম যে আমাদের যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রের একটা ধারা আছে 20-1 ক ধারা। এই ধারায় আছে তিনি এন্টায়ার গঠনতন্ত্র নিজে একলা বদলাতে পারবেন, যে কোনো লোককে আপনার পার্টি থেকে বের করতে পারবেন। এবং তিনি করেছেন, আমাকে করেছেন। রুহুল আমিন হলদার, যিনি 15 বছরে জাপার সেক্রেটারি জেনারেল ছিলেন, চুন্নু সাহেব, যিনি তার সেক্রেটারি জেনারেল ছিলেন, উইদাউট নট ইভেন সাইনিং এনি রিজন দ্যাট উই হ্যাভ ডান দিস অর দ্যাট, উইদাউট দ্যাট ওনারা আমাদেরকে পার্টি থেকে বের করে। আমরা কোর্টে গিয়েছি, কোর্টের থেকে উই আর রিইনস্টেটেড। এবং নট অনলি কোর্ট আমাদেরকে রিইনস্টেট করেনি, কোর্ট কিন্তু তার অ্যাক্টিভিটির উপরও আপনার দিয়ে দিয়েছিল, এম্বার্গো। সুতরাং এইটা একটা ছিল, উনি রাজি হননি। রাজি না হয়ে উনি আমাদেরকে বের করে দিলেন, মনে করলেন যে কাউন্সিল যদি হয়, আমরা যদি থাকি, তাহলে তিনি থাকতে পারবেন না। এটা একটা ছিল। আর একটা ছিল ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি। সেটা আমরা বলেছি আমাদের পার্টি ফাইন্যান্স যেটা আছে সেটা নিয়ে আমাদের ট্রান্সপারেন্ট হওয়ার উচিত। কারণ আমরা যখন দুর্নীতি বন্ধ করতে বললে অন্য জায়গায়, নিজেদের দুর্নীতি আগে বন্ধ করতে হবে। সেটা কিন্তু ধরেন জিএম কাদেরের সঙ্গে বা জাতীয় পার্টির ওই অংশটির সঙ্গে আপনাদের এখন কি কোনো রকম যোগাযোগ স্থাপিত হচ্ছে কিনা? কিভাবে ঐক্যবদ্ধ হতে পারেন? যেই ফ্র্যাকশন গুলো আছে সেগুলো দূর করার কোনো প্রচেষ্টা আছে কিনা আপনাদের? না, ফ্যাকশন গুলো মোর অর লেস এগ্রিড দ্যাট উইল গেট ইউনাইটেড। অন্য ফ্যাকশন জাপার উনি ছাড়া, আর নাজির রহমান মঞ্জু, যিনি পার্থর যে ইয়েটা আছে, অংশটা আছে, ওইটা ছাড়া অন্যরা সকলেই এগ্রি করেছে। যেমন দেখুন দেখুন আমি জিএম কাদেরের ব্যাপারে আসছে। জিএম কাদেরের এটা সেটেলড হবে। আমরা ওই লাঙ্গলের আমাদের প্রতীকের জন্য কোর্টে গিয়েছি। কোর্টে আমার মনে হয় একটা ডিসিশন শীঘ্রই হবে। হওয়ার পরে আমি মনে করি আমরা একটা ঐক্যের চেষ্টা আমরা চালাব জিএম কাদেরের সঙ্গে। আমরা ডেফিনেটলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোর্টের রায়ের পরে উইল মেক ডিসিশন টু গেট ইউনাইটেড। কারণ আমাদের, আপনি যেটা বলেছেন ওইটা আমি একদম ফুললি এগ্রি করি।
পার্টি তো থাকবেই, পার্টির মধ্যে দ্বিমত থাকবে, কিন্তু সে দ্বিমতের মধ্যেও কিন্তু একটা ঐক্যের সুর থাকা। যে আমি আজকে আরেকটা কথা বলেছি, কেন আপনার আমরা আগের পুরনো কথা নিয়ে আমরা এখন তর্ক বিতর্ক করার কোনো দরকার নেই। We have 54 years of failures. যদিও ইকোনমিক্যালি we have gone ahead. আজকে we have a per capita income যেটা ভারতের চেয়ে বেশি। সুতরাং আমাদের আজকে ইন্টারনালি we are the 7th largest producer of rice. We are the 4th largest producer of fruits and vegetables. We are the 4th largest producers of fish. সুতরাং আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে গেছে। Politically we have not. Politically we have made mistakes. আমাদের ম্যানেজমেন্ট অফ দ্য কান্ট্রি we have made mistakes. সুতরাং আমাদের পিছনের যে ভুলগুলো আছে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং আমরা এই একটা ব্যবস্থা চাই না যেই সরকার পতন হবে, যেই সরকার ভোটে হারবে তাকে পরের সরকার অত্যাচার করবে, বা যেই সরকার হেরে যাবে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে। এই বন্দোবস্ত আমাদের বদলাতে হবে। এটা যদি করতে, জি আমি জিএম কাদেরের বিষয়ে আরেকটি প্রশ্ন করতে যাচ্ছিলাম আপনাকে, সেটি হচ্ছে লাঙ্গল প্রতীক নিয়ে আপনারা যে আইনি লড়াই করছেন কার বিরুদ্ধে? এটা কি জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে আপনারা লড়াই করছেন? হ্যাঁ, তাই। তো যদি এখনই আইনি লড়াইটা আপনারা চালিয়ে যান, দুই পক্ষ মানে লাঙ্গল কাকে দেয়া হবে, আপনাদেরকে নাকি জিএম কাদেরের অংশকে? রাইট, এই তো বিতর্কটি। ওকে, এইটা যদি হয়ে থাকে, এটি আপনারা যদি একটা আলোচনা শুরুই করেন তাহলে তার বিষয়টা আদালত পর্যন্ত যায় না। এটা তো আপনারা এখনই মীমাংসা করতে পারেন। যদি একটাই জাতীয় পার্টি হয় সেটি ফ্র্যাকশন হচ্ছে কোর্টে যেতে হয়েছে, বিকজ আমাদের ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে 20-এর এক ক ধারা রেখে, অগণতান্ত্রিক একটা ধারা রেখে আপনি, আমাদের তো কন্ট্রাডিকশন গুলো কোথায়? প্রত্যেক পার্টিতে আমরা দেখেছি পার্টির মধ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্রের কথা আমরা বলছি। সুতরাং আমাদের পার্টি কনস্টিটিউশন এটাকে গণতন্ত্রায়ন। জোট গঠনের আগেই যেই জোটের আত্মপ্রকাশ করলেন, এই যেই বিষয়গুলো নিয়ে আপনাদের বিরোধ রয়েছে, আগে তো সেটি আপনারা রুদ্ধদ্বার বৈঠক করে মীমাংসা করতে পারতেন নাকি? না, ওনার সাথে অনেক চেষ্টা করা হয়েছে। বললাম তো, ওনাকে যখন বলা হলো, আমাদের প্রেসিডিয়ামের মিটিং ছিল, সেই প্রেসিডিয়ামের মিটিং এ ওনাকে বলা হলো আপনি এই ধারাটা বদলান। এখানে তো কোনো কোয়েশ্চেন হতে পারে না, কারণ এটা একটা অগণতান্ত্রিক, একটা চেয়ারম্যান ক্যান চেঞ্জ এনি আর্টিকেল অফ দ্য আমাদের গণতন্ত্রের। তো এটা তো হতে পারে না যে কাউকে যে কোনো সময় ওনার ইচ্ছা মতো। এরশাদ সাহেবের আমলে বলেন নাই, এরশাদ সাহেবের আমলে হয়েছে। আমি তো আগে একটা কথা বলেছি, আমি ভুল করেছি বলে আমি ভুল শুদ্ধ করব না, এটা তো হতে পারে না। আমি ভুল করেছি, ঠিক আছে, এতদিন চলেছে, বিকজ ইট ওয়াজ নট ইউজড ইন দ্যাট ওয়ে। এখন এটাকে উনি ব্যবহার করছেন প্রায় 50 জনের মতো, উনি অলরেডি এক্সপেল করেছেন। তখন আমরা বললাম এনাফ ইজ এনাফ এন্ড ইউ হ্যাভ টু। তারপরে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল, উনি স্ট্রেট বলে দিলেন এগুলো উনি করতে পারবেন না, করবেন না। সুতরাং উই হ্যাভ নো আদার অল্টারনেটিভ। আমরা ভুল করেছি। আমি দলীয় ভাবেও আমরা যখন কাউন্সিল করি, কাউন্সিলে আমি বলেছি আমরা ভুল করেছি, ভুলের জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাই। এবং আজকেও আমি বলেছি সেটা, যে আমরা আগেও বলেছি ভুল করেছি, কিন্তু ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ভুল স্বীকার করলেই হবে না। আপনাদের নতুন জোটের যেই মুখপাত্র রুহুল আমিন হাওলাদার, তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, তো তিনি আজকে বলেছেন যে তারা মানে আপনারা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটির মানেটা কি? মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নাকি আওয়ামী লীগকে রেখে? না, আওয়ামী লীগ সম্পর্কে আমার কথা হচ্ছে যে, দেখেন, যদি একটি দল অন্যায় করে, ঠিক আছে, তার বিরুদ্ধে সেই অন্যায়গুলো তুলে ধরেন এবং সেটা প্রসিড করেন। আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আমাকে বন্ধ করে দেবেন, সেটা তো হয় না। তাহলে কালকে আমি সরকারে আছি, ধরুন আমি সরকার গঠন করলাম, নেক্সট কোন পার্টি শক্তিশালী হলো, বলে দিলাম এক্সিকিউটিভ অর্ডারে আপনি আর কাজ করতে পারবেন না,
সেটা তো হয় না। আমার কথা হচ্ছে যে আমাদের আইনগুলো আমরা মেনে চলি, আমরা আইনের মধ্যে থাকি। এখন আইনের মধ্যে না থেকে যদি করি, এই অ্যাডহকিজমের জন্যই কিন্তু আজকে আমরা অনেক মাসুল দিচ্ছি। এই যে 1800 ছেলে মেয়ে মারা গেল, আমাদের দেশের মানুষ মারা গেল। 1800 আবার কোথায় পেলেন? 1400-ই তো হিসাব দিতে পারেনি এখনো। 1400 দিতে পারে না বলা হয়, তো আমি ওই এক্সটেন্ডেডটাই ধরলাম। আপনি 1400 ধরেন, 800 ধরেন, 800 বলা হচ্ছে। তো সুতরাং আমি সেটা হিসাব মেলানোর জন্য গণকবর খোঁজা হচ্ছে বদ্ধভূমিতে। না না, সেগুলো তো আমি যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে মানুষ মারা গেছে, এটা সত্যি। মানুষ মারা গেছে, মানুষ মারা যাওয়া উচিত ছিল না। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে বিকজ ইট ইজ ট্রু। আমি এটার রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করছি যে আমাদের, কারণ আই এম অলসো এ পার্ট অফ এ পলিটিক্যাল পার্টি। আই হ্যাভ বিন ইন দ্য পলিটিক্যাল প্রসেস, আই হ্যাভ বিন ইন দ্য পার্লামেন্ট। আমি এই দেশের মন্ত্রীও ছিলাম, সুতরাং রেসপন্সিবিলিটি লাইজ উইথ আস। উই মেড মিস্টেকস। আমরা আমাদের রাজনীতি, আমরা নির্বাচনকে সুষ্ঠু করতে পারিনি, এবং নির্বাচন সুষ্ঠু না হওয়াতে আজকে আমরা এই সমস্যাগুলোর মধ্যে পড়ছে। এবং এখানে তখন কি হচ্ছে, তখন কিছু দলকে বাদ রাখা হয়েছে। এক্স্যাক্টলি যদি আজকে আপনি উইদাউট এনি লিগ্যাল বেসিস যদি বাদ রাখেন, তখন কিন্তু ওয়ান পয়েন্ট একটা কোয়েশ্চেন উঠবে। আজকে একভাবে আপনি দেখছেন, 10 বছর পরে আরেকভাবে দেখবেন। 10 বছর পরে তখন যে হয়তো আমাদেরকে বলতে পারে তোমরা নির্বাচন করছিলে কেন, আমাদেরকে এই একই প্রশ্ন করবে। জি, এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আপনারা চান, এটি আদায়ে আপনাদের কোনো কি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? না, আদায়ের কোনো পরিকল্পনা আমাদের নাই। আমরা এটা দাবি করছি অন্যান্য দাবির মতো, যেরকম ওই আইন শৃঙ্খলা যদি যেমন উন্নতি করার একটা দাবি আছে, সেটা করার আমরা দাবি করতে পারি। ওনারা যদি না করেন, তখন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা নির্বাচনে যাব না। ঠিক এইখানে আমরা অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচনের কথা আমরা বলছি, সেটা সরকার বিবেচনা করবেন, করে তারা কি করেন দেখেন। তারপরে যদি নির্বাচনের একটা পরিবেশ হয়, তখন আমরা নির্বাচনে যাব। জি, যেহেতু আপনাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমেরিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড, ব্রুনেই, এই অনেক বড় বড় দেশগুলো অংশ নিয়েছিল এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে, তাদের সঙ্গে কি আপনাদের কোনো রকম কোনো আলোচনা হয়েছে? না, তাদের সাথে আমার আলোচনা হয়নি, আমাদের আলোচনা হয়নি। আমি একটা জিনিস মনে করি যে এগুলো নিয়ে বিদেশির সাথে আলোচনা করার কোনো অর্থ হয় না। এগুলো আমাদের সমস্যা, আমরা আমাদের মধ্যেই কথা বলা উচিত, আমরা এটা সমাধান দেওয়া উচিত। আমরা অন্যদের উপর ডিপেন্ড করা এটা ঠিক না, এবং এটার জন্য আমরা অনেক মাসুল ইতিমধ্যে দিয়েছি। জি, আপনি কয়েকদিন আগে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে একটা বৈঠক আপনারা করেছিলেন, সেখানে তাহলে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল? আপনাদের অভিমত কি ছিল? আমরা এই কথাগুলোই বলেছি, ল অ্যান্ড অর্ডারের কথা বলেছি, যে নির্বাচনকে তারা নির্বাচনী ব্যাপার নিয়ে মেইনলি কথা বলেছে। সেখানে আমরা একটা কথাই বলেছি, উই ওয়ান্ট অ্যাকসেপ্টেবল, ট্রান্সপারেন্ট এবং নিউট্রাল একটা ইলেকশন আমরা চাই, একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই। এবং এই নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে ল অ্যান্ড অর্ডার। নির্বাচন একদিন হয়, এটা নির্বাচনটা আপনার ইলেকশন কমিশনে হয় না, নির্বাচনটা হয় মাঠে। তো মাঠের এই নিউট্রালিটি আপনি করতে হলে, হাউ ডু ইউ ডু ইট? বিকজ এই নিউট্রালিটি উইল ডিপেন্ড অন দি ওসি, দি ইউএনও, দি ডিসি, দি এসপি। এদের নিউট্রালিটি আপনি কিভাবে এনশিওর করবেন? জি, এবং জি, আপনারা বলছেন আপনারা একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন আপনারা দাবি করছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের উপর চাপ দিতে বলেছেন, রাইট? তো সরকার সেই চাপ যদি অস্বীকার করে, কি করবেন? আমাদের তো করার কিছু নাই। আপনার যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে এই নির্বাচন সুষ্ঠু হবে না, আমরা যদি মনে করি যে
আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক হচ্ছে না, তখন আমাদের তো উপায় থাকবে না নট টু গো ফর দ্য ইলেকশন। এটা কিন্তু আমি বারবার করে বলেছি আমার প্রত্যেকটা বক্তব্যে, এবং আমি কিন্তু আমার প্রত্যেকটা বক্তব্যে এখন, কারণ আমার যে আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্স, আমার যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, দ্য মিস্টেক আমরা যেগুলো করেছি, আমাদের প্রথম মিস্টেক হচ্ছে যে, এবং সবচেয়ে যেই ভুলটা আমাদের হয়েছে বারবার, সেটা হচ্ছে যে নির্বাচন আমরা সুষ্ঠু করতে পারিনি। কেবল আপনার 91-এ, 96, 2001 তিনটা নির্বাচন আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে করেছিলাম। এই তিনটা নির্বাচন আমি মনে করি যে গ্রহণযোগ্য ছিল, এবং মোর অর লেস থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এটা একটা নিরপেক্ষ নির্বাচন ছিল। এবং এই নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট চেঞ্জড, জি, the government of the day could not win. জি। আমরা শেষের দিকে যে এমনিতে নির্বাচন কমিশনের সঙ্গে কি আপনারা আপনাদের উদ্বেগের কথাগুলো জানিয়েছেন? নির্বাচন কমিশনের উদ্বেগের কথা জানিয়েছি থ্রু প্রেস কনফারেন্সেস এন্ড মিডিয়া, কারণ ওনারা আমাদেরকে ডাকেননি। এইটার ব্যাপারেও আজকে আমি বলেছি আপনারা অল রেজিস্টার্ড পার্টিস কে আপনারা ডাকেননি, এই এখতিয়ার আপনাদের কে দিয়েছে? আমি তারপর এক্সাম্পলও দিয়েছি যে ভারতে এক সময় এই আপনার বিজেপি was a very small party. Today they are running the country. Subsequently they এবার বোধহয় থার্ড টাইম তারা রান করছে। তো সুতরাং কে ক্ষমতায় আসবে, কোন পার্টি ক্ষমতায় আসবে, সেটা তো আপনারা বলতে পারেন না। লেট পিপল ডিসাইড। ইউ শুড হ্যাভ কল্ড। আপনি রেজিস্ট্রেশনের বন্দোবস্ত করেছেন, আপনি তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছেন, রেজিস্ট্রেশন দেওয়ার পরে দেন আপনি সেখান থেকে পিক এন্ড চুজ করবেন, সেটা তো হতে পারে না। সেখানেই সেই কথাটাই বলেছি যে আপনারা যে নিরপেক্ষ, সেখানেই তো আপনারা ফিল করেছেন। সুতরাং আমাদেরকেও ডাকেননি, আমাদের বা কাদের সাহেবকে, whoever is the legitimate, তাকে তো ডাকার দরকার আছে। আপনি যদি বলেন যে কাদের সাহেবের এখন লাঙ্গল আছে, কাদের সাহেবকে ডাকা উচিত ছিল, কিন্তু ওনারা তাকেও ডাকেননি, অন্যান্য অনেক দলকে বাদ দিয়েছেন। তো কথা হচ্ছে যে এই পিক এন্ড চুজ ওয়াজ রং, এবং আমি মনে করি যে perception about the election commission is that it is not yet very fair. জি, এমনিতে ধরেন আপনাদের সঙ্গে কি যা কি বলবো, বিএনপি কিংবা জামায়াতে ইসলামের কোন জোটবদ্ধ হওয়ার চান্স আছে? আপাত দৃষ্টিতে দেখছি না। কেন দেখছেন না? কারণ আমরা করছি, দেখা যাক। ওনাদের বিএনপিতে আপনার এত ক্যান্ডিডেট, ওখানে সিট অ্যাডজাস্টমেন্ট উড বি ভেরি ডিফিকাল্ট, এবং যারা জয়েন করেছেন ওনাদের অবস্থাও তেমন ভালো না। সুতরাং আমি জানি না, এটা সেই জন্য আমি আপাতত বলেছি এগুলো দেখতে হবে। আমাদের মাত্র জোটটা হলো, আমরা নিজেরা বসবো, তারপরে এটা তো আমার উপর ডিপেন্ড করবে না বা আমাদের উপর ডিপেন্ড করবে না, এটা যার সাথে আমি জোট করতে চাইবো তার কতটুকু দরকার, এগুলো তো আউট অফ নেসেসিটি হয়। জোটগুলো সাধারণত হয় আউট অফ নেসেসিটি। যখন আপনাদের এই জোটে কি আওয়ামী লীগকে শরিক করবেন? না, আমরা আওয়ামী লীগকে শরিক করার তো কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের ব্যবস্থা এখন হতে যাচ্ছে, সেই আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার দাবি কি আপনারা তুলবেন? আওয়ামী লীগের কথা আমরা বলিনি, আমরা কোনো একটি দলের কথা বলিনি। আমরা বলছি যাতে ইনক্লুসিভ একটা ইলেকশন হয়, and which means most of the political parties. এখন যদি কোনো দলকে আইনগতভাবে not by dictate of the executive order না, আইনগতভাবে যদি কোনো দলকে বাদ দেওয়া হয়, সেটা করার কিছু নাই, সেটা অন্য জিনিস। কিন্তু we want an inclusive election, কারণ যেই ভুলগুলো আগে করা হয়েছে by not having an inclusive election, সেই ভুল যেন আমরা রিপিট না করি। জি, বুঝতে পেরেছি, একদম স্পষ্ট। এমনিতে আজকে উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে তারা যখন দায়িত্ব গ্রহণ করেন
মানে এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করেন তখন নির্বাচন করবেন তারা, এরকম কোনো প্রতিশ্রুতি দিয়ে তারা সরকার গঠন করেননি, কিংবা এরকম কোনো শর্তও তাদের উপর ছিল না। তার এই মন্তব্যকে কোনভাবে বিশ্লেষণ করবেন? উনি একদিকে থেকেই বলেছেন দে ডিড নট গিভ এনি কমিটমেন্ট যে আমরা নির্বাচন করব, বাট ইট ওয়াজ ইমপ্লাইড দ্যাট ইট ওয়াজ এন ইন্টারিম গভর্নমেন্ট. It was an interim government because the prime minister left the country এবং একটা দেশ তো আর ভ্যাকুয়ামে থাকতে পারবে না। সুতরাং 106 আর্টিকেল 106 এর আন্ডারে আউট অফ নেসেসিটি এই গভর্নমেন্ট ফরমেশন করা হয় এবং অটোমেটিক্যালি ইট ওয়াজ আন্ডারস্টুড that this government is a temporary government and এবং যত তাড়াতাড়ি সম্ভব সে নির্বাচন দিয়ে চলে যাবে। ইট ওয়াজ জাস্ট দ্য ভ্যাকুয়াম যেটা সৃষ্টি হয়েছিল, সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করা হয়েছিল এবং ভ্যাকুয়াম ফিল আপ করে তারা চেষ্টা করবে যে একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, কারণ তাদের প্রতি ইলেকট্রাল ম্যান্ডেট যেটা বলে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট যেটা বলে, সেটা কিন্তু ছিল না। ইট ওয়াজ জাস্ট টু ফিল আপ দ্য ভ্যাকুয়াম। মানে এটা দিয়ে কি বোঝা যায় যে তারা নির্বাচন থেকে পিছু হটতে চাচ্ছে? আমি উনি কেন বলেছেন, কি মানে ব্যাকগ্রাউন্ডে বলেছেন আমি জানি না, সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু মেক এ কমেন্ট। তিনি যে কমেন্টটা করেছেন দ্যাট ইজ ফ্যাকচুয়ালি কারেক্ট, বাট দ্য থিং ইজ দ্যাট আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন হয়, তো ইন্টারিম গভর্নমেন্টের তো কোনো মানে ইয়ে দেওয়া হয়নি, লিমিটেশন অফ তাদের ডিউরেশন কতদিন হবে সেটার কোনো লিমিটেশন ছিল না। বাট the implied limitation was it was a temporary government. They will try as early as possible to give an election. এবং তারাই এখন প্রতিশ্রুতি দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করবেন। এখন কিন্তু যেই অবস্থাতে তারা নির্বাচনটা করতে চাচ্ছেন, সেই অবস্থা আমার মনে হয় অবস্থাতে নির্বাচন করলে unless they change it, it is possible within 2 months ওনারা অবস্থার পরিবর্তন করতে পারবেন যদি চান। তবে বর্তমান অবস্থা রেখে যদি নির্বাচন করেন, this will be again a big mistake and will pay the price. এখন ধরেন নির্বাচনের বাইরে দেশকে আবার সঠিক পথে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আর তো বিকল্প কোনো ব্যবস্থা নাই, নির্বাচন হতেই হবে। তো এখন আপনি বলছেন যে এই অবস্থা বিদ্যমান থাকলে নির্বাচন কিভাবে করে হবে, আবার একটা ডিজাস্টার হবে, তাই না? তার মানে কি আপনারা নির্বাচন পিছাতে চান? আমরা নির্বাচন পেছাতে চাই না, আমি তো বলেছি এখনো 2 মাস সময় আছে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার থেকে ইলেকশন পর্যন্ত মাত্র 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে দিয়েছেন। সুতরাং এই সরকার অলরেডি আছেন, দে আর ইন সিটো। এখন আপনি শুরুতে বলেছিলেন যে ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষ নয়, তার অধীনে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? তাহলে বিকল্প কি? না, উনি নিরপেক্ষ নয় আমি বলিনি। সরকার এটা ওনারা যখন ক্ষমতায় আসলেন তখন এই বিভিন্ন পোস্ট, সেক্রেটারি বলেন, এই বলেন, সেখানে পোস্টিং গুলো তারা বিএনপি এবং জামাতের মধ্যে ভাগাভাগি হয়েছে। এটা কিন্তু আমার কথা না। I am not saying because I don't know their background. এটা বলেছেন একজন উপদেষ্টা, সরকারের একজন উপদেষ্টা এই কথা বলেছেন। কিন্তু ইউনূস সাহেব যদি আজকে চান এবং তার যেই সরকারটা আছে সেটা যদি চান, তারা একটা নিউট্রাল একটা গভর্নমেন্ট করতে পারবেন, যেরকম করে আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো করেছিল। জি, সেরকম কোন লক্ষণ, সেরকম কোন সদিচ্ছা কি আপনারা দেখেন নাকি? আমরা আশা করি তাদের সেই সদিচ্ছা হবে। আশা করেন, কিন্তু লক্ষণ দেখেন কিনা? বর্তমানে না। মানে দাবি করে যাচ্ছি, আমরা এটা অনেকদিন ধরে বলছি যে দুটো জিনিস। একটা জিনিস, এটা কিন্তু বিএনপির সেক্রেটারি জেনারেল একটা কথা বলেছিলেন, উনি অবশ্য এখন রিসেন্টলি আর বলেননি। উনি বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের আগে
আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে রূপান্তরিত